সকলকে জানাই আহ্বান আমাদের বিজ্ঞান ও যুক্তি উদ্যোগের তরফ থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় প্রতিসাম্য পদার্থবিদ্যা, সিমেট্রি অ্যান্ড ফিজিক্স। আলোচনার আজ দ্বিতীয় ভাগ। সঙ্গে আছে কৌশিকদা। কৌশিকদা বর্তমানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুরের পদার্থবিদ্যা বিভাগের একজন অধ্যাপক। আজকে আমরা কৌশিকদার থেকে এই বিষয়ে সিমেট্রি অ্যান্ড ফিজিক্স এই বিষয়ে আরো বেশ কিছু তথ্য জেনে নেব। কৌশিকদা। হ্যাঁ রাজীব, ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য বলার। তো রাজীব যে কথাটা বলতে হয়তো ভুলে গেল, সেটা আমি একটু মনে করিয়ে দিচ্ছি আপনাদের। মানে এটা প্রথম বক্তৃতা নয় এই বিষয়ে, এর আগের একটা মানে আধ ঘন্টার খানিক একটা বক্তৃতা ছিল এই বিষয়ে, প্রাথমিক বিষয় প্রতিসাম্য এবং পদার্থবিদ্যা নিয়ে। এটা সেই বক্তৃতারই দ্বিতীয় অংশ। তো আগের দিন যা বলা হয়েছিল সেটা হচ্ছে যে প্রতিসাম্য এক ধরনের মানে ভৌত বিজ্ঞানে প্রতিসাম্য যেভাবে অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, এবং এটা উপস্থিত হয় একটা আশ্চর্য উপায়। সেটা হচ্ছে যে কোনো একটি বিশেষ ক্ষেত্রে যদি মনে হয় যে আমরা অনেক একাধিক পথ, সম্ভাব্য পথ রয়েছে যেইভাবে সেই পরিস্থিতি তৈরি হতে পারে, একটি বিশেষ পরিস্থিতি তৈরি হতে পারে, এবং এই রকম ক্ষেত্রে আমরা মনে করি যে একটি প্রতিসাম্য রয়েছে সেই বিষয়ে। মানে আমরা একটু হারিয়ে যাই কোন পথ দিয়ে সেই বিশেষ ক্ষেত্রটি তৈরি হয়েছে, কিংবা সেই বিশেষ ভৌত বিজ্ঞানের পরিবেশটি তৈরি হয়েছে, সেইটা যখন আমরা পথ হারিয়ে ফেলি, অনেকগুলো পথ থাকতে পারে যেখানে, সেইটাই হচ্ছে প্রতিসাম্যের একটা মানে চিহ্ন। তো সেইটা দিয়েই আমরা শুরু করেছিলাম আগের দিন। তো আজকে সেই পথ দিয়েই একটু এগোনো যাক। তবে আজকের পথে মানে আমরা গাণিতিক পদ্ধতিগুলোকে একটু বেশি ব্যবহার করব। হয়তো সব জিনিসের মূলে যাব না, কেননা এই সব জিনিসের মূলগুলো যথেষ্ট বেশি গাণিতিক, সেগুলো এই 20-25 মিনিটের মধ্যে আলোচনা করা একটু সমস্যার ব্যাপার। আমি তার ইঙ্গিত গুলো দেবো, আশা করা যায় আপনারা সেটা বুঝতে পারবেন। তো আমরা প্রথমে শুরু করছি যে আগের দিন যে আলোচনা হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে আরেকটু এগোনো যাক। যেমন বস্তু, যেমন হিরে, কয়লা, হিরে, সব আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখি। এই সব জিনিসের গুলোর, এই বস্তুগুলোর মধ্যে কিন্তু একটা আশ্চর্য ঘটনা ঘটে। মানে এদের মধ্যে একটা ক্রিস্টাল স্ট্রাকচার রয়েছে, এটাকে বাংলায় বলে কেলাস, কেলাসের গঠন হয়। এই কেলাসের মধ্যে আরেকটি জিনিস থাকে, এটিকে বলে মানে ল্যাটিস, যা দিয়ে সেই কেলাস গঠন হয়। কিংবা বাংলা করলে পরে ঠিক প্রতিশব্দ, মানে আমি মাঝে মাঝে বাংলা এবং ইংরেজি দুটোই ব্যবহার করব। প্রতিসাম্য মানে তো অবশ্যই একটু সিমেট্রি এখানে সেটি রয়েছে, কিন্তু সেটা আসবার আগে এই ধরা যাক ল্যাটিসের বাংলায় মানে ঠিক বাংলা কি হবে আমি স্পষ্ট জানি না, কিন্তু ব্যবহার করব কিছু ভাষা, যেমন জাফরি কিংবা ঝাঁঝরি, এগুলো ব্যবহার করা যায় বাংলায়। তো মাঝে মাঝে হয়তো সাধারণভাবে ঝাঁঝরিও বলবো, কিংবা ল্যাটিসও বলবো, কিংবা জাফরিও বলবো। যেটিকে আপনারা পছন্দ ভালো মনে করবেন সেটিকেই নেবেন। এখনো আমি স্পষ্ট এর বৈজ্ঞানিক পরিভাষা কি সেটি আমি অবগত নই, হয়তো ভবিষ্যতে আরো অবগত হলে জানানো যাবে। তো এই যে ধরনের ধরুন হিরে কিংবা বিভিন্ন বস্তুর মধ্যে যে কেলাস এবং তার মধ্যে যে জাফরি, সেগুলোর বিভিন্ন গঠন জ্যামিতি রয়েছে। যেমন আমরা এখন ছবিতে দেখতে পাচ্ছি যে এটি খুব সহজ, এটা হিরে নয়, এটা খুব সহজ একটা বোঝানোর জন্য যে একমাত্রিক ঝাঁঝরি কিংবা জাফরি, যার মধ্যে এ মানে দূরত্বে, ছোট এ দূরত্বে একটি অণু কিংবা পরমাণু অবস্থিত, একমাত্রিক দেশ সেখানে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এইটি হচ্ছে এর থেকে সহজ ঝাঁঝরি বোধহয় আমি মানে নিয়ে আলোচনা করা অসুবিধা, তার জন্য এটিকে নেওয়া হয়েছে, এটি সব থেকে সহজ। তো এর মধ্যে কিন্তু একটি প্রতিসাম্য অবশ্য রয়েছে দেখা যাচ্ছে, কারণ আপনি যে কোনো অণু কিংবা পরমাণু দিকে তাকান, তো তার বাঁ দিকে এবং ডান দিকে একই সংখ্যক পরমাণু কিংবা অণু রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ছবিটা দেখলে হয়তো বুঝতে পারবেন না, কেননা এই ছবিটা হচ্ছে একটা ছোটভাবে আঁকা, কিন্তু এই ধরে নেওয়া হচ্ছে যে এই ঝাঁঝরিটি মানে দুদিকেই, বাম দিকে এবং ডান দিকে সুদূর প্রসারিত, মানে এবং সুদূর প্রসারের ফলে আপনার মানে এই যে প্রতিসাম্য সেটা আরো
প্রকট হয়ে ওঠে। কারণ ধরে নিন যে আপনার বাঁ দিকে এবং ডান দিকে দুদিকেই এই একমাত্রিক দেশ সুদূর প্রসারিত, তাহলে যে কোনো বিন্দুর বাঁ দিকে এবং ডান দিকে যতগুলো বিন্দু রয়েছে প্রায় সমান। এখন আপনি বলতে পারেন যে সুদূর প্রসারিত মানে কি? আসলে মানেটা হচ্ছে যে এই যে এ, যেটাকে ল্যাটিস স্পেসিং বা জাফরির দূরত্ব, এইটির মান কত। সাধারণভাবে ধরুন হিরে যদি নেওয়া হয় তাহলে পরে এই এ জিনিসটির মান হচ্ছে 3.57 অ্যাংস্ট্রম এর ধারে কাছে। এখন অ্যাংস্ট্রম মানে কি? অ্যাংস্ট্রম মানে হচ্ছে, মানে এটি একটি একক, সেই এককটি হচ্ছে মানে দশমিকের পর যদি 7টা শূন্য লেখা হয় এবং তারপর এক, মানে তার মানে এতগুলো শূন্যের পর এক দিয়ে সেন্টিমিটার যদি বলা হয়, তাহলে সেইটি হচ্ছে এক অ্যাংস্ট্রম। তাহলে আপনি বুঝতে পারছেন যে কত ছোট হচ্ছে এই এককটি, এবং এতটাই ছোট হচ্ছে এ, এই দূরত্বটা হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে তার তুলনায় তো সব একটু মানে যাকে বলে 1 সেন্টিমিটারও বিশাল দূরত্ব, তাই নয় কি? মানে শূন্যের পর যদি 7টা মানে দশমিকের পর যদি 7টা শূন্যের পর 1 সেন্টিমিটার হয়, মানে 10⁻⁸ সেন্টিমিটারের তুলনায় 1 সেন্টিমিটারও তো যথেষ্ট বড়। সুতরাং খুব ছোট বস্তুর মধ্যেও একটি খুব সুদূর প্রসারিত এরকম একমাত্রিক ঝাঁঝরি থাকতে পারে। সুতরাং আমরা ধরে নিতে পারি যে গাণিতিকভাবে যেগুলো যথেষ্ট সুদূর প্রসারিত। সুতরাং এখানে এই প্রতিসাম্যটি কিন্তু বর্তমান। আপনি যে কোনো বিন্দুতে বসলে পরে আপনার বাঁ দিকে যত সংখ্যক বিন্দু রয়েছে, ডান দিকেও তত সংখ্যক বিন্দুই রয়েছে। তার মানে আপনি ঠিক বুঝতে পারছেন না আপনি কোন বিন্দুতে বসে রয়েছেন। আপনি যে কোনো বিন্দু আপনার নিজের মতন করে চিহ্নিত করতে পারেন, কিন্তু সবগুলোর ক্ষেত্রেই এই বক্তব্যটা খাটে। একমাত্র যদি না আপনি কোনো না কোনো ভাবে সে একদম শেষ বিন্দুগুলোতে যেতে পারে। কিন্তু আবার বললাম গাণিতিক ভাবে আমরা শেষ এখানে বিচার করছি না, আমরা ধরে নিচ্ছি দুদিকেই সুদূর প্রসারিত। মানে এটিকে একটি অ্যাপ্রক্সিমেট চিন্তা ভাবনা বললেও চলে, কিন্তু যেটা অনেকখানি কি কাজে দেয় মানে আমাদের ক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের ক্লাসের মধ্যে এই ধরনের যাত্রী এই এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে কি লাভ হয়? মানে এর মধ্যে প্রতিসরণ রয়েছে, অবশ্যই প্রতিসরণ রয়েছে, তার একটি উদাহরণ এটি। এটি এক ধরনের বিযুক্ত প্রতিসরণ। বিযুক্ত মানে হচ্ছে যে মানে দুটি বিন্দুর মধ্যে কিন্তু পার্থক্যটা মানে আপনি যতখানি কম করতে পারবেন না, ওর মধ্যে পার্থক্যটা কিন্তু একটা রয়েছে এইটা যতই ছোট হোক ওইটুকুনি কিন্তু রয়েছে। দুটো বিন্দুর মধ্যে ধারাবাহিক কোনো সম্পর্ক নেই, মাঝখানে একটি করে ছোট ছোট গ্যাপ রয়েছে। মানে আপনাকে একটা বিন্দু থেকে আর একটা বিন্দুতে আসতে গেলে পরে হয়তো লাফ দিয়ে আসতে হবে, কিংবা মানে আপনি সরাসরি সেখান থেকে আর একটা বিন্দুতে যেতে পারবেন না। এখন প্রশ্নটা হচ্ছে যে এই ধরনের প্রতিসরণ কাজে লাগে কোথায়? আসলে কাজে লাগে হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় কাজে লাগে ভৌত বিজ্ঞানে। সেটা হচ্ছে যে ধরুন আমরা যেসব কেলাস সব বস্তু তার মধ্যে যদি এরকম ধরনের ঝাঁঝরি থাকে, তার মধ্যে এখন আপনি আগেই বললাম এর মান অত্যন্ত কম। ওই ধরনের কম দূরত্বে যে ধরনের ভৌত বিজ্ঞানের শাখাটি কাজে লাগে সেটি হচ্ছে কোয়ান্টাম বিদ্যা বা কোয়ান্টাম মেকানিক্স। তো কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে আমরা যদি আলোচনা করি, তো সেখানে একটি ইলেকট্রন মানে একটি অণু কিংবা পরমাণু থেকে বেরিয়ে মানে তার যে নিজস্ব গতিবিধি সেটাকে আমরা কি করে বার করব? তো বার করতে গেলে অবশ্যই তার সমীকরণ, শ্রোডিঙ্গার ইকুয়েশন কিংবা এসব আমাদের মানে দেখতে হবে। কিন্তু সেগুলো দেখবার আগেও এটা বলা যায় যে এরকম ধরনের যদি ক্লাস থাকে কিংবা এরকম ধরনের যদি ঝাঁঝরি থাকে একটা, তাহলে তার মধ্যে কয়েকটা জিনিস যে থাকবে সেটা আগে থেকেই ধরে নেওয়া যায়। যেমন ধরুন আমরা ইলেকট্রনটাকে একটা বিভবের মধ্যে ধরতে পারি। এখন বিভব বা পোটেনশিয়াল সাধারণভাবে, এখন পোটেনশিয়ালটা যা গুণ, অনেক সময় ইলেকট্রনটা সেই গুণ দ্বারা প্রভাবিত, তার গতিবিধিও সেই গুণের দ্বারা প্রভাবিত। এখন এই যে বিভব, সেই বিভবটির কিন্তু একটি পর্যায় থাকবে। সেটা কিন্তু আমাদের এই জাফরির এই জ্যামিতি দেখেই বোঝা যাচ্ছে। কেননা এর মধ্যে একটি পর্যায় থাকবে, দূরত্ব দূরে দূরে সেই বিভবটির একটি মানে পর্যায়ক্রম তৈরি হবে। তো আমরা অঙ্ক না কষেও বলতে পারি যে ইলেকট্রনটি এমন একটি বিভবে থাকবে যে বিভবের এই পর্যায়টি থাকবে, এবং এই পর্যায়টি যদি থাকে তাহলে তার মধ্যে একটা ইলেকট্রন যদি রাখা হয়,
তাহলে তার থেকে যে কোয়ান্টাম মেকানিক্স করলে যা আমরা তার যা উত্তর পাই, সেই উত্তর কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেখানে দেখানো যায় যে সেই ইলেকট্রনটির তড়িৎ প্রবাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মানে একটি সূত্র বেরিয়ে আসে, যে যেখানে বোঝানো যায় যে এই ধরনের বিভবের ক্ষেত্রে সেই বস্তুটির মধ্যে বিশেষ বিশেষ কিছু শক্তির ব্যান্ড থাকবে, যেই ব্যান্ড বা যেই এই ছোট জায়গার মধ্যে যদি ইলেকট্রনটির শক্তি থাকে তখনই তড়িৎ প্রবাহ সম্ভব। বাদ বাকি জায়গায় যদি ইলেকট্রনটি থাকে তাহলে তড়িৎ প্রবাহ সম্ভব নয়। তো এইগুলোর সঙ্গে আরো অনেক জটিল গণিত যুক্ত, সেইগুলো আমি এখানে আর বলছি না, কিন্তু আমি এইটুকুনি বলার চেষ্টা করলাম যে এই প্রতিসরণের সঙ্গে বিভবের যে সম্পর্ক এবং বিভবের মধ্যে ইলেকট্রনটি রাখলে পরে তার ক্ষেত্রে কি ধরনের ভৌত বিজ্ঞানের মানে বিভিন্ন ধরনের ক্ষেত্রে তার প্রভাব কি হবে, এবং তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কি প্রভাব হবে, সেইগুলো অনেকটা বিচার করা যায়। এবং তার মূলে কিন্তু এই প্রতিসরণটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরকম একমাত্রিক দেশকাল না হয়ে দ্বিমাত্রিক দেশকাল হলেও চলে। এখানে আমরা একটি সহজ দ্বিমাত্রিক দেশকাল নিয়ে কাজ করেছি, যার এককটি হচ্ছে একটি বর্গক্ষেত্রের মতন, যার প্রত্যেকটি দিক দূরত্ব হচ্ছে ওই আবার ছোট এ দিয়ে চিহ্নিত করা হয়েছে, আবার প্রত্যেকটি কোণে একটি করে অণু বা পরমাণু রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা একই ধরনের জিনিস দেখতে পাবো। এখানেও ধরে নেওয়া হচ্ছে যে উপর দিক, নিচের দিক এবং ডান দিক এবং বাঁ দিক সব দিকেই এই প্রভাব এই যে জাফরিটি একটি সুদূর প্রসারিত, এ খুবই ছোট, ওই অ্যাংস্ট্রম এর মতনই তার মান। এখন প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রেও আমরা একই জিনিস বলতে পারি, বিভবটি এখানে ভি এক্স ওয়াই এর ফাংশন হিসেবে দেখানো হয়েছে। আগের ক্ষেত্রে হয়তো ভি শুধু এক্স এর ফাংশন হতো, যদি এটি এই রেখাটিকে আমরা শুধু এক্স অক্ষ বলতাম। তো এই ক্ষেত্রেও কিন্তু একই জিনিস বলা যায় যে ইলেকট্রনটি যদি এই বিভবে থাকে তাহলে তার ক্ষেত্রেও কিন্তু আমরা কোয়ান্টাম মেকানিক্স করতে পারি, এবং সে তার তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র বা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, সব বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্ন জিনিস বলতে পারি, সেখানেও ওই শক্তির ব্যান্ড এবং এসব জিনিস আসবে। তো এরকম একটি পর্যায়ে যে বিভবের পর্যায়ে রয়েছে তার একটি খুবই সাধারণ কার্টুন ছবি এখানে দেওয়া হলো। ইলেকট্রনটি এই বিভবের মধ্যে থাকলে পরে তার বিভিন্ন ধরনের তার যা প্রভাব পদার্থবিদ্যায় তার সম্পর্কে কিছুটা বললাম। এরপরেরটা হয়তো এর পরের যে ভাগ সেটা আরো বেশি জটিল এবং গাণিতিক, তো সেইটাকে এখানে বাদ দিয়েই আমরা এর পরের বিষয়টি যাব, যেটিও একটি বিযুক্ত প্রতিসাম্যের সঙ্গে জড়িত। সেটি হচ্ছে প্যারিটি এবং টাইম রিভার্সন বা উল্টে দেওয়া এবং সময় উল্টে দেওয়ার সঙ্গে জড়িত। তো সেইখানে আমরা আসছি। হ্যাঁ, তো আমরা আগের যে স্লাইডে আমরা দেখলাম কিছুটা হয়তো কেলাস, তার মধ্যে একটি জাতি, তার সঙ্গে পদার্থবিদ্যার সম্পর্ক, তার সঙ্গে প্রতিসাম্যের কি সম্পর্ক, এসব নিয়ে কিছুটা আলোচনা হলো। এবার আর এক ধরনের প্রতিসাম্যের কথা বলি, এটিও একটি বিযুক্ত প্রতিসাম্য হিসেবে চিহ্নিত করা যাবে বা ডিসক্রিট সিমেট্রি। এটি হচ্ছে প্রথমটি হচ্ছে যাকে ইংরেজিতে বলে প্যারিটি, যার সঠিক বাংলা আমি এখনো তৈরি করিনি, কিন্তু একটু এলোমেলো ভাবেই বলবো যে উল্টে দেওয়ার প্রতিসাম্য। যখন এটি ঠিক প্রতিবিম্ব নয়, কিন্তু এফ এক্স ওয়াই এবং এফ অফ মাইনাস এক্স ওয়াই একে অপরের প্রতিবিম্ব নয়, কিন্তু এক্স এবং ওয়াই কে মাইনাস ওয়াই করে দেওয়া হচ্ছে। তো ধরে নেওয়া হচ্ছে একটি ফাংশন রয়েছে যার একটি মান রয়েছে এক্স ওয়াই বিন্দুতে। এক্স ওয়াই বিন্দুটি দেখানো হয়েছে এই ফুটকির দ্বারা। এটি একটি দ্বিমাত্রিক দেশ। এখন এরম যদি হয় যে আমি যদি আরেকটি বিন্দু নিই যার যেটি মাইনাস এক্স এবং মাইনাস ওয়াই তে অবস্থিত, এবং এই ফাংশনটির মান
মাইনাস এক্স এবং মাইনাস ওয়াইতে যা সেটি একই, এক্স ওয়াইতে যা সেই ফাংশনের মানটি, তাহলে পরে আমরা বলবো যে এই ক্ষেত্রে, এই বিশিষ্ট রকম ক্ষেত্রে একটি প্রতিসাম্য রয়েছে। অবশ্যই বুঝতে পারছেন যে প্রতিসাম্য রয়েছে, কেননা এক্ষেত্রেও হারিয়ে যাওয়ার মতন একটা সম্পর্ক রয়েছে। যেহেতু আমি যদি এই বিশেষ ধরনের ক্ষেত্রটিকে এফ দিয়ে চিহ্নিত করি, এফ এর মান দিয়ে, তাহলে এফ এর মান যদি কেউ বলে দেয়, মানে যেটি এফ এক্স ওয়াইতে যা মান সেটি আমাকে বলে দেয়, তাহলে আমি কিন্তু বুঝতে পারবো না যে সেই মানটা থেকে যে সেইটা কোন বিন্দু, মানে সেটা এক্স ওয়াই বিন্দু না মাইনাস এক্স ওয়াই বিন্দু, কেননা দুটো ক্ষেত্রেই তো এফ এর মান সমান। তো এইখানেও কিন্তু একটি প্রতিসাম্য রয়েছে সেই হারিয়ে যাওয়ার মতন ক্ষেত্রে, মানে একটি বিন্দু দিলে পরে আর একটি বিন্দুও রয়েছে যার ক্ষেত্রে এফ এর মান সমান। তো এইরকম অনেক ক্ষেত্রেই অনেক ভৌত বিজ্ঞানের মানে বিভিন্ন উদাহরণ রয়েছে যেখানে এরকম ধরনের প্রতিসাম্য দেখা যায়। যেমন কোনো ক্ষেত্রে যদি আমি কোনো বিশিষ্ট ক্ষেত্রে যদি একটি কণা কিংবা একাধিক কণার শক্তি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই মানে মানের উপরে নির্ভর করে, তাহলে বুঝেতেই পারা যাচ্ছে যে সেই যে শক্তিটা সেটা এক্স ওয়াই বিন্দুতে যা মাইনাস এক্স মাইনাস ওয়াই বিন্দুতেও তাই। সুতরাং শক্তি দিয়েই যদি বিচার করা হয় তাহলে পরে বোঝা যাবে না সেই কণাটি এক্স ওয়াই বিন্দুতে রয়েছে না মাইনাস এক্স মাইনাস ওয়াই বিন্দুতে রয়েছে, মানে এদের মধ্যে একটি প্রতিসাম্য থাকবে। তো এরকমই আরো অনেক জিনিস আমরা, মানে ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে আরো অনেক গাণিতিক বস্তু থাকতে পারে যাদের এরকম ধরনের প্রতিসাম্যের দ্বারা যারা যুক্ত। তো এই ধরনের ক্ষেত্রে আমরা বলবো এই ধরনের জিনিস যদি থাকে, এই ধরনের প্রতিসাম্য যদি কোনো বিশিষ্ট ক্ষেত্রে থাকে, তাহলে আমরা বলবো যে সেই সিস্টেমটি কিংবা সেই বিশিষ্ট ক্ষেত্রে একটি উল্টে দেওয়ার প্রতিসাম্য রয়েছে বা প্যারিটি সিমেট্রি রয়েছে। এটি হচ্ছে দেশের সঙ্গে যুক্ত, মানে স্পেস। এবার স্পেস নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে টাইমও চলে আসবে, সময়ও আসবে। তাহলে পরের ক্ষেত্রে দেখা যাক সময়ের সঙ্গে জড়িত যে প্রতিসাম্য। আগের দিন আলোচনা করেছিলাম সময়ের যে মাপার যে শূন্য, সেই শূন্যটি আমি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, এটা বলে টাইম ট্রান্সলেশন। বেশিরভাগ ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই এই টাইম ট্রান্সলেশন বা সময় মাপার যে প্রাথমিক শূন্য যেটাকে আমরা বলি, সেইটিকে নড়াচড়া করবার যে মানে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম বা ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাটি থাকে যদি সেই বিশিষ্ট ক্ষেত্রে এই প্রতিসাম্য একটি থাকে যে আমরা যে কোনো বিন্দুকে সময়ের শুরু বলতে পারি। আজকে কিন্তু একটি অন্য ধরনের প্রতিসাম্যের কথা বলবো, এটি হচ্ছে টাইম রিভার্সাল সিমেট্রি। মানে এটার বাংলা করলে মানে ওই সময় উল্টে দেওয়ার সঙ্গে জড়িত যে প্রতিসাম্য। ঠিক কোনো একটি বাংলা শব্দ আছে কিনা সেটাও আমি জানি না, এগুলো সবই বানানো প্রতিশব্দ। মানে এগুলো প্রতিশব্দ যদিও বললাম না, আমি বললাম যে একটা বাক্যই ব্যবহার করলাম। তাই হোক, আপনারা বুঝতে পারছেন কি বলার চেষ্টা করছি, যে সময় উল্টে দেওয়ার প্রতিসাম্য। ধরা যাক একটু সহজ উদাহরণ দেওয়া যাক, একটি বিন্দু নেওয়া হয়েছে, একটি মানে ধরা যাক একটি বিন্দু, তার ভর কিছু একটা রয়েছে, সে নড়ছে একটি কক্ষপথ, একটি পথ বরাবর। শূন্য সময় থেকে 10 সেকেন্ড যখন হলো সে একটি পথ বরাবর গেল, পথের দিক এই তীর চিহ্ন দ্বারা চিহ্নিত। 6 সেকেন্ডে তার ভর বেগ টি ভেক্টর দিয়ে দেখানো হয়েছে। এবার ধরুন আমি এটার একটা ক্যামেরা দিয়ে ছবি তুললাম। এইবার করলাম কি, সেই ক্যামেরাটিকে, সেই ছবিটি তুললাম, সেই ছবিটাকে এবার ঘুরিয়ে দিচ্ছি। ঘুরিয়ে দিলে পরে যেটি আসবে সেটি হচ্ছে, এবার যে শুরুটা হচ্ছে কিন্তু 10 সেকেন্ড থেকে, কিন্তু আমি একটা কারসাজি করছি এইভাবে যে সময় যেহেতু সবসময় বাড়ে, যদি এইটাকে ধরে নিই তাহলে আগের যেটা 10 সেকেন্ড ছিল সেটাকে আমি এখন -10 সেকেন্ড বলছি। তার মানে ও কিন্তু সেই শূন্য সময়তেই ফিরে যাবে, কিন্তু সময় সবসময় বাড়বে। তো এইরকম একটি কারসাজি, মানে বুঝতে পারছেন যে এটা শুধু মানে এটা একটা প্লাসকে মাইনাস করে দেবার মতন কাজ, মানে খুব এর মধ্যে দিয়ে আর কিছু হচ্ছে না, আমি শুধু ধরে নিচ্ছি সময় বাড়ছে দুই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে ওই টি হচ্ছে -6 সেকেন্ডে
ও ঠিক সেই জায়গায় আসবে যেখানে আগে ছিল 6 সেকেন্ডে। কিন্তু এইখানে যদি এইটি যেহেতু এই ছবিটিতে যেহেতু কণাটি ঠিক বিপরীত ভাবে আবার t = 0 সেকেন্ডে চলে আসবে সে যেখান থেকে শুরু হয়েছিল, এইখানে ভরবেগটি t = -6 সেকেন্ডে ঠিক বিপরীত ভরবেগ, এই ভরবেগটি ছিল 6 সেকেন্ডে অন্য একটি পথে, আগের পথটিতে। তো এটা হতেই হবে, এটা না হলে পরে এই প্রতিসাম্যটি থাকবে না। মানে এটা একটা, মানে এটা প্রতিসাম্য ঠিক বলবো না, মানে এখানে আপাতত বলছি যে আমি এই দুটো পথে, মানে যাকে বলে প্রতিসাম্য বলবো না ঠিক নয়, এটা একটা প্রতিসাম্য হিসেবে চিন্তা এইভাবে করা যায় যে যে দেখছে মানে এই সিনেমাটি, কিংবা সে যদি প্রথমে দেখে যে বস্তুটি 0 থেকে 10 সেকেন্ডে গেল, সে একটি পথে গেল, তারপর সে যদি দেখে যে আরেকজন, যদি কেউ দেখে যে t-10 থেকে t = 0-তে গেল, সেও একটি গতিপথ দেখবে, এবং এই দুটো গতিপথের মধ্যে মানে দুটোই সম্ভাব্য গতিপথ, এটাই বলা যেতে পারে, দুটোই সম্ভাব্য গতিপথ, দুটোই সম্ভব। এবং দুটো দেখে পরে আমি যদিও বিচার করতে পারি যে একটা হয়তো বাম দিক থেকে ডান দিকে যাচ্ছিল, একটা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছিল, মানে সেটা তো হতেই হবে, কারণ সময়ের সঙ্গে যাওয়া, সামনে যাওয়া এবং পিছনে যাওয়ার মধ্যে একটা পার্থক্য থাকবেই। কিন্তু এই দুটোই যে সম্ভাব্য, এইটাই এই প্রতিসাম্য, মানে দুটোই সম্ভব। এখন প্রশ্নটা হচ্ছে যে এইটি বেশ সুন্দর একটা ক্ষেত্র যেখানে এই দুটো গতিপথই সম্ভব। এবার সিনেমার উদাহরণটা আমি সরিয়ে দিলাম, এবার বলছি যে এই দুটো গতিপথে এই মানে কিন্তু বিন্দুটির দ্বারা সম্ভব। এবং এই দুটো গতিপথের মধ্যে সম্পর্কটা হচ্ছে যে আমি একটি সময়কে ঘুরিয়ে দিয়েছি, সময়কে ঘুরিয়ে দেওয়ার জন্য এই বিন্দুটি আবার মানে উল্টো পথে যাচ্ছিল, কিন্তু এই বিন্দুটির যা যা, তার যা ভর, তার যা শক্তি, সবই একই রয়েছে, মানে তার গতিপথ অনুযায়ী, মানে তা বাড়ছেও না কমছেও না, কারণ সে 0 সময় থেকে 10 সেকেন্ডে যাচ্ছিল এক জায়গায়, আবার -10 সেকেন্ড থেকে 0 সময়, আমি বাইরে কোনো কিছু ধরছি না, পারিপার্শ্বিকতা কিছু নেই তার। তাহলে পরে তার যা মানে যা গুণ, প্রায় সবই সমান, 0 সেকেন্ডে সে একই যা মানে শক্তি ছিল তাই নিয়েই ফিরে আসবে। এই 10 সেকেন্ডে তার যা শক্তি, কি -10 সেকেন্ডে তার একই শক্তি, সবই একই থাকবে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই ক্ষেত্রে যেটা, এর পরের ক্ষেত্রটি কিন্তু একটু জটিল, মানে এই প্রতিসাম্য কিন্তু সব সময় নাও থাকতে পারে। নাও থাকতে পারে মানে হচ্ছে যে যদি এতক্ষণ আমি একটি বিন্দুকে নিয়ে কথাবার্তা বলছিলাম, যদি এর সঙ্গে একটি পারিপার্শ্বিকতা থাকে, মানে এনভায়রনমেন্ট, তাহলে পরে হবে কি এই বিন্দুটি, এবং যদি এনভায়রনমেন্টের সঙ্গে এই বিন্দুটি মেলামেশা করে, মানে তার যদি এই ভর, যে বিন্দু তার একটি ভর, এই বিন্দুটির যদি মেলামেশা থাকে, সে যদি শক্তি এবং ভর মানে তার যে ভরবেগ, তার আদান প্রদান হয়, তাহলে কিন্তু পুরো ঘটনাটি অন্যরকম হবে। সেই বিন্দুটি যখন 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ডে এখানে পৌঁছবে, 10 সেকেন্ডে সে তখন এখানে নাও পৌঁছতে পারে, কেননা সে দেখি শুরু করলো, সে পারিপার্শ্বিকতার সঙ্গে কিন্তু শক্তি এবং ভরবেগ এদিক ওদিক করতে করতে সে হয়তো এমন একটা পথে গিয়ে 10 সেকেন্ডে অন্য একটি বিন্দুতে গিয়ে থামবে। ঠিক আছে, এবার যদি আমি সময়টিকে উল্টে দিই, আমি কি ধরবো যে সে আবার সেই বিন্দুটিতে এসে থামবে? উত্তরটা হচ্ছে না, নাও হতে পারে, এবং না হওয়ার সম্ভাবনাই বেশি, কেননা এখন আবার যদি এই বিন্দু থেকে শুরু করা যায়, এখানে এখানে আমি দেখাচ্ছি যে এটা কাল্পনিক একটি বিন্দু, এই বিন্দু থেকে শুরু করা যায়, তাহলে সে যেই পেছন দিকে মানে সময়ের পেছনে চলতে শুরু করবে, মানে উল্টো পথে চলতে শুরু করবে, তখন কিন্তু সে আবার তার পারিপার্শ্বিকতার সঙ্গে মানে শক্তি, ভর এসব বিনিময় ভরবেগ বিনিময় করতে শুরু করবে, ভরবেগ বিনিময় হবে। এবার পারিপার্শ্বিকতা ঠিক যতখানি শক্তির ভরবেগ তাকে দিয়েছিল যাবার পথে, ঠিক ততখানি কি ভরবেগ এবং শক্তি ফিরতি পথে যে তুলে নেবে তা নয়, কিন্তু পারিপার্শ্বিক, এই পারিপার্শ্বিক যেটা বলে রিজার্ভায়ারটি, সে তার এলোমেলো ভাবে চলছে। সুতরাং সে একরকম ভরবেগ ভরবেগ এবং শক্তি তাকে দিয়েছিল যাবার পথে, আবার ফিরতি পথে একদম অন্যরকম জিনিস দিতে পারে। সুতরাং এই বিন্দুটি কিন্তু ফিরতি পথে আবার গিয়ে ধরুন এই বিন্দু এসে থাকবে, ইট ইজ নট নেসেসারি যে ও আবার এইখানেই এসে থাকবে। মানে এই যে আপনি, মানে এই যে একটি প্রতিসাম্য যে ছিল আগে, যেখান থেকে শুরু করেছিল এবং যেখানে শেষ করলো, এবং সময় ঘুরিয়ে দিলে যেখান থেকে শেষ করেছিল সেখান থেকে যেখানে শুরু করলো একই জায়গায় ফিরে আসবে,
শুধু ভরবেগ তার ঘুরে যাবে। এটা হচ্ছে যে দুটি পথ সময়কে ঘুরিয়ে দেওয়ার সঙ্গে যুক্ত, এবং এই বিন্দুটি যে কোনো পথের মধ্যেই থাকতে পারত। মানে আমরা এদের মধ্যে পার্থক্য করছি তার কারণ আমরা সময়কে একরকম ভাবে মাপছি। আমি যদি সময়কে একরকম ভাবে, মানে আমার যদি নির্দিষ্ট ভাবে সময়ের মাপবার কোনো পদ্ধতি না থাকতো, দুটি পথই আমার কাছে সমান, তো সেটাই হচ্ছে প্রতিসাম্য ছিল। তো এখন কিন্তু আর সেটি হচ্ছে না। ও যখন যাচ্ছে ও একরকম ভাবে যাবে, ও যখন ফিরবে ও আর একরকম ভাবে ফিরবে। এই এই যে পারিপার্শ্বিকতার সঙ্গে যে সম্পর্ক, এই সম্পর্ক এবং মেলামেশার ফলে কিন্তু এই প্রতিসাম্যটি হারিয়ে যেতে পারে। মানে সময়ের যে ঘুরিয়ে দেওয়ার প্রতিসাম্য, এটার সঙ্গে পারিপার্শ্বিকতা এবং যে কথাগুলোকে হয়তো বললাম না এখানে, তাপ এবং আরো বেশি কথা এনট্রপি, এসবের একটি সম্পর্ক রয়েছে। দেখ, সেই সম্পর্কগুলো হয়তো পরে কোনো সময় আলোচনা করা যাবে, কিন্তু মোটামুটি সময় ঘুরনো এবং প্যারিটি, উল্টে দেওয়ার প্রতিসাম্য সম্পর্কে কিছুটা বলা গেল। তো এইবার যাওয়া যাক তার পরের ক্ষেত্রে, একটি ধারাবাহিক প্রতিসাম্য সম্পর্কে কিছু বলা যাবে, কন্টিনিউয়াস। হ্যাঁ, মানে এতক্ষণ ধরে আমরা যেসব প্রতিসাম্য নিয়ে আলোচনা করছিলাম, সেই প্রতিসাম্য বা সিমেট্রি গুলো ছিল মানে একটি ঝাঁঝরির উপরে যে ধরনের প্রতিসাম্য রয়েছে, দ্বিমাত্রিক দেশে উল্টে দেওয়া, মানে তার স্থান যদি উল্টে দেওয়া হয় তার সঙ্গে কোনো বস্তুর কি প্রতিসাম্য, কিংবা সময়ের মানে দিক যদি উল্টে দেওয়া হয় তার সঙ্গে যে প্রতিসাম্য। এইবার আসবে একটি অন্য ধরনের ক্ষেত্রে। সেই প্রতিসাম্যটি বোঝানোর আগে আমরা ঘূর্ণন সম্পর্কে একটু জিনিস জেনে নিই, কেননা আমরা আগের আলোচনায় ঘূর্ণন সম্পর্কে কিছু বলেছি, একটি গোলকের ঘূর্ণন সম্পর্কে, তার সঙ্গে প্রতিসাম্যের কি সম্পর্ক। তো সেইটা আমরা আবার কিছুটা বলবো। তার আগে ঘূর্ণন সম্পর্কে কিছুটা আলোচনা করা যাক। আমরা একটি দ্বিমাত্রিক দেশের কথা নিয়ে চিন্তা করি প্রথমে। মানে এখানে একটি ভেক্টর দেখা যাচ্ছে, ভেক্টর রাশি এ, তার দুটি ভাগ এ এক্স এবং এ ওয়াই। তো ভেক্টর এটির মান হচ্ছে ছোট এ, এবং অবশ্যই তার দিক নির্ণয় করছে এই কোণ থিটা কোণ। তো গাণিতিক ভাবে আমরা যেভাবে লিখি, এ এক্স মানে এক্স ভাগটি হচ্ছে ছোট এ কস থিটা, যাকে আবার অন্যভাবে লেখা যায় ছোট এ রিয়েল পার্ট এক্সপোনেনশিয়াল আই থিটা। রিয়েল বা বাস্তব যে ভাগ, মানে এখন গণিতে রিয়েল পার্টকে বাস্তব ভাগই বলা হয় কিনা সেটা আবার আমি স্পষ্ট নই, কিন্তু আমি আপাতত ওইটাই বলছি, কিংবা রিয়েল পার্টটাই বলছি। হয়তো সবাই আশা করি বোঝেন, যারা যারা জটিল সংখ্যা নিয়ে আলোচনা কিংবা কোনো সময় করেছেন, কমপ্লেক্স নাম্বারস, রিয়েল পার্ট বলতে তাকে বোঝায়। তো এই যে রিয়েল পার্ট এবং এক্সপোনেনশিয়াল ফাংশন আই থিটা, সেটি হচ্ছে এ কস থিটা, এবং এ ওয়াই যে ভাগ সেটা হচ্ছে এ সাইন থিটা, সেটা হচ্ছে আবার ওই ছোট এ এবং কাল্পনিক অংশ এক্সপোনেনশিয়াল আই থিটা। তাহলে এ এক্স এবং এ ওয়াই কে আমি এইভাবে লিখতে পারি ছোট করে, ভেক্টরের যে দুটি ভাগ সেটা। এইবার আর একটি ক্ষেত্র দেখানো হচ্ছে, আগের ছবিটির মতনই এ ভেক্টরটি বর্তমান, কিন্তু আর একটি ভেক্টর এ ড্যাশ রয়েছে এখানে, এ ড্যাশ মানে ভেক্টর রাশি, যেটি মান এ ভেক্টরের সমান, কিন্তু যেটি ফাই কোণ করে রয়েছে আগের এ ভেক্টরের সঙ্গে। এই ফাই কোণ মানে সেই দিকে করে রয়েছে, মানে ঘড়ি যেদিকে যায় সেই দিকে যদি আমি যাই, কোণ করি, তাহলে সেই দিকে মানে ক্লকওয়াইজ, clockwise rotated from A, মানে ঘড়ি কাঁটা যেভাবে নড়ে, এ প্রাইম এর থেকে, এ ড্যাশ এর থেকে সেইভাবে নড়ে ফাই কোণ করে রয়েছে আগের এ ভেক্টরের সঙ্গে। আগের এই ভেক্টরের কোণ তো থিটা ছিলই। তো এইবার আমি ধরে নিতেই পারি যে এই ড্যাশ ভেক্টরটি ভেক্টর এ কে ঘুরিয়ে করা হয়েছে। মানে ভেক্টর এইটি ছিল, এবার কি ভেক্টর এইটিকে ঘুরি যেদিকে কাটা করে সেই দিকে যদি ফাই কোণ ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে এই ভেক্টরটি এই ড্যাশ ভেক্টরে পরিণত হবে। তাহলে এটা এক ধরনের ঘুরিয়ে দেওয়ার ফল। তাহলে এবার দেখা যাক এ ড্যাশ ভেক্টরটিকে আমি কিভাবে লিখতে পারি। তো এ ড্যাশ
এক্স ভাগটি হচ্ছে এবার এইবার যে জ্যামিতি সেই অনুযায়ী এ কস থিটা মাইনাস ফাই। তাহলে আমরা আগের বার যেভাবে লিখেছিলাম ছোট এ মানে এক্সপোনেনশিয়াল আই থিটা মাইনাস ফাই এর বাস্তব ভাগটি বা রিয়েল পার্টটি, আর এ ড্যাশ ওয়াই হচ্ছে ছোট এ সাইন থিটা মাইনাস ফাই, এটি হচ্ছে ছোট এ এবং এক্সপোনেনশিয়াল আই থিটা মাইনাস ফাই এর কাল্পনিক ভাগটিকে নিয়ে বা ইমাজিনারি পার্টটিকে নিয়ে। এবার প্রশ্ন হচ্ছে যে এইটা তো আমি আগেই বললাম যে এটাকে আমরা কল্পনা করতে পারি যে এ ভেক্টরটিকে ঘুরিয়ে এ ড্যাশ ভেক্টরে নিয়ে আসা হয়েছে। তাহলে এবার এ এবং এ ড্যাশ ভেক্টরের মধ্যে সম্পর্কটা কি? তাহলে আমরা এই দুটো, এই যে আগে আমরা এ এক্স লিখেছি এবং এ ওয়াই লিখেছি এবং এখন যে আমরা এ এক্স ড্যাশ এবং এ ওয়াই ড্যাশ লিখলাম, এই দুটি সম্পর্ক থেকে কিন্তু আপনারা এবার বুঝতে পারছেন যে এ ড্যাশ ভেক্টরটি হচ্ছে এ ভেক্টর গুণ এক্সপোনেনশিয়াল মাইনাস আই ফাই, মানে আই হচ্ছে কাল্পনিক দিকের একক, সেটা তো অবশ্যই জানেন। আই স্কোয়ার হচ্ছে -1, মানে আই এর বর্গ হচ্ছে -1 এর সমান। তখন এইটা কেন দেখানো হলো? এটা দেখানো হলো এই কারণে যে দ্বিমাত্রিক দেশে কোনো ভেক্টর রাশিকে যদি ঘুরিয়ে দেওয়া হয়, মানে ফাই কোণে, যেটি ঘড়ির কাঁটা যেদিকে নড়ে সেই দিকে ঘোরানো হয়েছে, তাহলে পরে এইভাবে কিন্তু এই দুটি ভেক্টর মানে জড়িত থাকবে। তাহলে এ ড্যাশ হচ্ছে এ এক্স এক্সপোনেনশিয়াল মাইনাস আই ফাই। তো এই প্রাথমিক জ্ঞানটি নিয়ে আমরা এর পরের স্লাইডটায় যাব, এখানে ঘূর্ণন সম্পর্কে আরো দু চার কথা বলা যাবে। তো রাজীব, তুমি স্ক্রিন শেয়ারিংটা আমি হয়তো ভুল করে বন্ধ করে দিয়েছি, তুমি একবার চালু। আমি স্ক্রিন শেয়ারিং বন্ধ না, ঠিকই তো আছে। ও ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে পরে এবার যে বিষয়টি নিয়ে আমরা বলবো সেটি হচ্ছে ঘূর্ণন সম্পর্কে। আগের স্লাইডে ঘূর্ণন সম্পর্কে কিছু বলা হয়েছে, সেটিকে কেমন করে বোঝানো হয়। প্রতিসাম্যের বিষয়টা আমরা এখনো আসেনি, এইবার আসবো। মানে ঘূর্ণন তো একটি বিশেষ জিনিস, ঘোরানো কোনো জিনিস। এইবার যে ধরুন দ্বিমাত্রিক দেশকালে ঘোরানোকে এরকম ভাবে দেখানো যায়, যেটা আগের স্লাইডে দেখানো হলো আর থিটা, মানে ঘোরানো মানে একটি ভেক্টরকে যদি এই আর থিটা দিয়ে গুণ করা হয়, তাহলে আমি সেই ভেক্টরটিকে ঘুরিয়ে দিচ্ছি এক্সপোনেনশিয়াল মাইনাস আই থিটা দিয়ে যদি গুণ করা হয়। তেমনি ত্রিমাত্রিক দেশে, এটা আমরা প্রমাণ করছি না কিন্তু আগের যে উদাহরণ সেখান থেকেই বার করছি, যে এই ক্ষেত্রে এই যে ঘূর্ণনের সঙ্গে যে জিনিসটিকে গুণ করতে হবে একটি ভেক্টর রাশিতে, সেটি হচ্ছে এক্সপোনেনশিয়াল মাইনাস আই জে এক্স থিটা এক্স। থিটা এক্স এগুলো কি সেটা বোঝানো যাক। এক্স ওয়াই জেড তিনটি অক্ষ রয়েছে এবং একটি গোলক রয়েছে, রেড গোলক, মানে এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু 0 তে যার কেন্দ্র। এবার মানে আমি এই গোলকটিকে এক্স অক্ষ বরাবর থিটা এক্স কোণে ঘোরাতে পারি, জেড অক্ষকে বরাবর থিটা জেড কোণে ঘোরাতে পারি, আবার ওয়াই অ্যাক্সিস বরাবর থিটা ওয়াই কোণে ঘোরাতে পারি। তো এইভাবে নামগুলো চিহ্নিত করা হয়েছে। সুতরাং এই গোলকটিকে যদি এক্স অক্ষ বরাবর থিটা এক্স কোণ ঘুরাই, তাহলে পরে সেই যে ঘোরানোর কে বোঝানোর জন্য যে জিনিসটিকে আমরা ব্যবহার করব সেটি হচ্ছে এই আর থিটা এক্স, এটি হচ্ছে এক্সপোনেনশিয়াল মাইনাস আই জে এক্স থিটা এক্স। কারণ জে এক্স জে ওয়াই জে জেড গুলো কি, এইগুলো সহজ ভাষায় হচ্ছে কৌণিক ভরবেগের সঙ্গে জড়িত, কিন্তু সরাসরি কৌণিক ভরবেগ নয়, কারণ এখানে আমরা অনেকটাই বেশি গাণিতিক একটা জিনিস করছি। ঠিক ভৌত বিজ্ঞান নয়, ভৌত বিজ্ঞানের মানে ভৌত বিজ্ঞান করলে আরো কিছু একক থাকবে এর মধ্যে, সেটি আমরা এখানে ব্যবহার করছি না।
কিন্তু ধরে নেওয়া যেতেই পারে যে এক্স জেওয়াই জেজেড হচ্ছে কৌণিক ভরবেগের সঙ্গে জড়িত। খুব সহজ ক্ষেত্রে এগুলোকে আমরা আপাতত কৌণিক ভরবেগ হিসেবেই ধরবো, কিন্তু আবার মাথায় রাখতে হবে এক্সাক্ট মানে একদম কৌণিক ভরবেগ হলে এই যে আর থিটা এক্স এক্সপোনেনশিয়াল মাইনাস জে এক্স থিটা এক্স এর সঙ্গে আরো কিছু থাকতো, কিন্তু ঠিক আছে সহজ করে বলবার জন্য সেদিকে আমরা এখন ধরছি না। এখন প্রশ্ন হচ্ছে যে দ্বিমাত্রিক দেশে একরকম ভাবে একটি ভেক্টরকে ঘোরানো বোঝানো যায়, ত্রিমাত্রিক দেশেও যে কোনো জিনিসকে ঘোরানোর জন্য যেভাবে লেখা হয়েছে সেইটিকে বোঝানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এর সঙ্গে প্রতিসাম্যের সম্পর্ক কি? প্রতিসাম্য আগের দিন আমরা বলেছিলাম যে গোলকটিকে যদি ঘোরাই তাহলে সেটি একটি প্রতিসাম্য, কিন্তু আজকে এবার আরো বেশি করে আরেকটু বলা যেতে পারে, যে এগোনো যেতে পারে যে প্রতিসাম্যের সঙ্গে কিন্তু যেহেতু কোয়ান্টাম তত্ত্বের একটি খুব সম্পর্ক রয়েছে এখানে, সুতরাং একটু গাণিতিক ভাবে বলা যেতে পারে। যদি একটি ভৌত মানে বিজ্ঞানের কোনো একটি ক্ষেত্রে কোনো একটি বিশিষ্ট স্টেট কিংবা সিস্টেমের শক্তি বা এনার্জি আমরা দেখি, মাপতে পারি সেই এনার্জিটাকে, তো সেই এনার্জি কিংবা শক্তি যদি এইরকম ঘোরানোর ফলে পরিবর্তিত না হয়, কিংবা যে কোনো এরকম প্রতিসাম্যের দ্বারা, প্রতিসাম্য মানে হচ্ছে যে কোনো এরকম মানে বিভিন্ন ক্ষেত্র ধরলে পরে যদি শক্তির তারতম্য না ঘটে, মানে মানে আমি সেই বিশিষ্ট ক্ষেত্রে একটি ভৌত বিজ্ঞানের কোনো একটি বস্তুকে আমি যদি ঘোরাই, তার ফলে তার মানে টোটাল এনার্জি কিংবা শক্তির যদি পরিবর্তন না ঘটে, তাহলে আমি কিন্তু বলবো যে ঘূর্ণন একটি প্রতিসাম্য। এইটাকেই কিন্তু প্রতিসাম্যের আসল অর্থ। মানে আমি যদি আমি যে বলেছিলাম যে হারিয়ে যাওয়া মানে কিন্তু আবার সেই কথাটা ফিরে আসছে, শক্তি কিন্তু যদি শক্তি সেই ভৌত বিজ্ঞানের কোন একটি বিশিষ্ট সিস্টেমের সমান থাকে বিভিন্ন রকম মানে জ্যামিতির মধ্যে, তার মানে কি বিভিন্ন ধরনের ঘূর্ণন কিংবা মানে যাকে বলে হচ্ছে বিভিন্ন বিন্দু ওই ল্যাটিসের মধ্যে এরকম জায়গায় যদি ধরা হয়, কিন্তু তাতেও যদি শক্তি কোনোভাবে আমি যদি নির্ধারণ করি এবং শক্তিটা যদি পরিবর্তিত না হয়, তাহলে পরে আমি বলবো এই ধরনের যে আমি যে বিভিন্ন আমার চয়েস আমার বার করা যে বিভিন্ন দিকগুলো, সেই দিকগুলো একটি প্রতিসাম্যের মধ্যে পড়ছে। তো এই ক্ষেত্রেও লোহার বলটির যদি আমি কোনো শক্তি মানে তার ঘূর্ণনের কোনো শক্তি বলে কিছু নির্ধারণ করি, তাহলে সেই শক্তিটি কিন্তু সেটি মানে এই ঘুরলে পরে সেই শক্তিটি পরিবর্তিত যদি না হয় এবং না হওয়াটাই বাঞ্ছনীয়, তাহলে পরে ঘোরানো একটি প্রতিসাম্য। কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে এটি বিশেষ করে প্রয়োজনীয়। কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে এই যে কথাটিকে বললাম সেটিকে আরো হয়তো কারিকুরি করে বলা হয় যে ওই যে শক্তি সেখানে একটি বিশেষ মানে অপারেটর দ্বারা চিহ্নিত, সেটিকে বলে হ্যামিল্টনিয়ান। আর এই যে বলা হচ্ছে যে সেই শক্তি এই ধরনের নড়াচড়ার দ্বারা মানে পরিবর্তিত হয় না, সেটাকে বলা হয় গণিতের ভাষায় যে হ্যামিল্টনিয়ানের সঙ্গে এই যে প্রতিসাম্যের যে জেনারেটর সেগুলোকে ওই জে এক্স জে ওয়াই জে জেড সেগুলো কমিউট করছে। মানে ঠিক আছে আমি এই কথাটাকে আর বেশি বলছি না, কিন্তু এইরকম ভাবেই এই কথাটি আসে এবং তার সহজ মানেটা কি সেটাই আমরা বললাম যে শক্তি যদি এই ধরনের নড়াচড়ার দ্বারা প্রভাবিত না হয় তাহলে আমরা সেটাকে প্রতিসাম্য বলবো। তো এইখানে এইসব গোলক কিংবা বিভিন্ন কোয়ান্টাম মেকানিক্স এর ক্ষেত্রে ঘূর্ণন একটি প্রতিসাম্য হতেই পারে। প্রতিসাম্য কিনা সেটা আবার কেমন করে যাচাই করবো সেটার একটা টেকনিক্যাল দিকও আপনাদের বললাম, সেইটা ফলো করতে গেলে অবশ্যই কোয়ান্টাম মেকানিক্স একটু বেশি জানতে হবে, কিন্তু না জানলেও আপাতত কোথা থেকে প্রতিসাম্য এবং হ্যামিল্টনিয়ান কিংবা এনার্জি ঢুকছে সেই প্রশ্নগুলো কিছুটা ইঙ্গিত দিয়ে রাখলাম। এবার প্রশ্ন হচ্ছে যে ধরা যাক এরকম শক্তি পরিবর্তিত হয় না ঘূর্ণনের সঙ্গে, তাহলে পরে ঘূর্ণন একটি প্রতিসাম্য। ঘূর্ণন যদি প্রতিসাম্য হয় তাহলে এই ঘূর্ণনের অপারেটর গুলোকে এইভাবেই চিহ্নিত করা যাবে। এইবার যদি অপারেটর গুলো এইভাবে চিহ্নিত করা যায়, তার পরেরটা কিন্তু খুবই গাণিতিক এবং অনেকটাই মানে প্রসিদ্ধ, মানে জানি সেই গণিতটাকে, সেটাকে বলা হয় গ্রুপ থিওরি। মানে আমরা কিন্তু গ্রুপ তত্ত্বের মধ্যে চলে যেতে পারি এবং সেই প্রতিসাম্যটিকে পুরোপুরি বিচার করতে গেলে তার গ্রুপ তত্ত্বের দ্বারাই পুরো বিচার করে তার সেই বিশিষ্ট ক্ষেত্রে আমরা অনেক কিছু বলতে পারি।
তো এইভাবে প্রতিসাম্যের সঙ্গে শক্তি, শক্তির পরে গ্রুপ তত্ত্ব, এরকম ভাবে আমরা কিন্তু একটা পুরো তত্ত্ব তৈরি করতে পারি ভৌত বিজ্ঞানে। এই যে জে এক্স, জে ওয়াই, জে জেড কথাগুলিকে আমরা চিহ্নিত করলাম, লিখলাম, এগুলিকে অঙ্কের ভাষায় বলা জেনারেটর অফ দ্য রোটেশন গ্রুপ। এবং এগুলোর একটি বিশিষ্ট অ্যালজেব্রা রয়েছে, যেমন এখানে দেখা যাচ্ছে জে এক্স কে জে ওয়াই দিয়ে গুণ করলে এবং তার থেকে জে ওয়াই জে এক্স কে বিয়োগ করে দিলে পরে শূন্য হয় না, এটা কিন্তু আই গুণ জে জেড। এবং আরো সম্পর্ক রয়েছে, সেগুলো আমি লিখলাম না সহজ করে বোঝানোর জন্য। তো এই সবগুলোকে নিয়ে এক ধরনের বিশিষ্ট অ্যালজেব্রা তৈরি হয়, যাকে বলা হয় লি অ্যালজেব্রা, এবং যেটি হচ্ছে এই ঘূর্ণনের গ্রুপের সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত, এবং যা এই প্রতিসাম্যের সঙ্গে জড়িত। যদি সেই ঘূর্ণন প্রতিসাম্য প্রমাণিত করা যায়, কিভাবে প্রমাণিত করা যায় সেটা আমি আগেই বললাম, বেশিরভাগ ক্ষেত্রেই প্রমাণিত করা যায়। এবং প্রমাণিত করা গেলে পরে তারপর আমরা ঘূর্ণনের গ্রুপটি নেব, তার অ্যালজেব্রা দেখব, তারপর আরো অনেক কিছু করা যায়, যা এইসব ক্ষেত্রে আপনারা যদি ইচ্ছুক হন আনন্দের সঙ্গে পড়াশোনা করতে পারেন পরে। তো শেষ করবার আগে এইটুকুনি বলবো যে এই যে ঘূর্ণনের কথা বললাম, এই ঘূর্ণন তো অনেকটাই একটা ভাবে বলা হলো যে স্থান কাল, স্থানের মধ্যে দেশে যা ঘুরছে। এবার যদি খুব ছোট বিন্দুর কথা বলা হয়, মানে একটি বিন্দু ইলেকট্রন ধরে যাক, ইলেকট্রনের তো সেরকম কোনো সাইজ নেই, মানে তার তো একটি মানে যাকে বলে ওয়েভ নেচার রয়েছে তার। সুতরাং ইলেকট্রনটা ঠিক বলের মতন নয়, কিন্তু তার জন্য একটি ওই ধাবরা মতন দাগ দিয়ে দেওয়া হয়েছে, মানে যেখানে তার প্রবাবিলিটি ডেন্সিটি বার করা হয়েছে। কিন্তু মজার কথা হচ্ছে যে ইলেকট্রনের ক্ষেত্রেও কিন্তু তিনটি এরকম ওই যাকে বলে কৌণিক ভরবেগ মতন জিনিসকে আমরা সংজ্ঞা দিতে পারি, তাদের বলা হয় এস এক্স, এস ওয়াই, এস জেড ভেক্টর। এবং সেই ক্ষেত্রেও কিন্তু এই ভেক্টর গুলি এই জে এক্স, জে ওয়াই, জে জেড এর মতন অ্যালজেব্রা ফলো করে, মানে অ্যালজেব্রা তার থাকে। তার সঙ্গে ঘূর্ণনের সম্পূর্ণ মানে যাকে বলে একটি মানে মনে হয় যে ঘূর্ণনের একটি রূপ রয়েছে। কিন্তু মজার ক্ষেত্র হচ্ছে যে ইলেকট্রনটি কিন্তু সেই রকম ভাবে আপনারা যদি মনে করেন যে যেমন করে একটি গোলক ঘুরছে দেশকালে, দেশে ইলেকট্রনটিও সেরকম করে ঘুরছে, জিনিসটা অত সহজ নয়। ইলেকট্রন দেশে ঘুরছে কি ঘুরছে না সেটা বলা খুবই কঠিন, এবং আমি সেটা বলবো যে না, আপনি ওরকমভাবে চিন্তা না করাই ভালো। কিন্তু গাণিতিক ভাবে ইলেকট্রনের সঙ্গে কিন্তু এই তিনটি কৌণিক ভরবেগ সবসময় থাকবে, সেটি কোনো দেশে ঘুরুক বা না ঘুরুক। তো এইগুলোকে স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন অপারেটর বলা হয়। এবং এগুলো হচ্ছে কি ইলেকট্রনের নিজস্ব কিছু গুণ, মানে নিজস্ব কিছু ধর্ম। তাহলে আমরা মোটামুটি এখানেই শেষ করবো। প্রতিসাম্য মানে কিছু ধারাবাহিক প্রতিসাম্য, কিছু বিযুক্ত প্রতিসাম্য এবং কেলাস এবং তড়িৎ প্রবাহ সম্পর্কে কিছু বোঝানো গেল। এর পরের দিন হয়তো প্রতিসাম্য যেখানে ভেঙে যায় সেই সব ক্ষেত্র নিয়েও কিছু বলা যায়। ধন্যবাদ। হ্যাঁ, তো কেবি কৌশিকদা খুব ভালো লাগলো যে এই যে দ্বিতীয় ভাগে তুমি যে আর কি প্রতিসাম্যের বিভিন্ন দিকগুলো তুলে ধরলে, যে আর কি সরানোর প্রতিসাম্য, তারপরে হচ্ছে আমরা প্যারিটি বা তুমি টাইম রিভার্সাল সিমেট্রি ব্রেকিং যেটাকে বললে উল্টে দেওয়া, সময়ের উল্টে দেওয়ার প্রতিসাম্য, আমরা কিছু কিছু নামও এখানে আমরা আবিষ্কার করছি, যেটা করতে হচ্ছে। এবং তারপরে তুমি আসলে এই যে ঘূর্ণনের প্রতিসাম্য, সেখান থেকে তুমি দেখালে যে যে হ্যামিল্টনিয়ান এর সাথে যে স্পেসিফিক একটা সিমেট্রিক অপারেটরের যদি আর কি কমিউট করে, মানে যেটাকে আমরা বলতে চাই আর কি মানে এমিনোয়েথার থিওরাম, যেখান থেকে আর কি জিনিসটা এসছে আর কি অরিজিনেটেড হয়েছে, মানে উৎপত্তি স্থল তো সেই এমিনোয়েথার। হ্যাঁ, মানে এই প্রতিসাম্যের সঙ্গে নোয়েটারের যে মানে থিওরেমের সম্পর্ক রয়েছে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, কারণটা হচ্ছে উনি প্রথম আর কি বলেন আর কি যে যে আমরা এই প্রতিসাম্য দিয়ে যে কনজারভেশন ল গুলোকে এক এক করে আনতে পারি। হ্যাঁ, সেটা তো সে অবশ্যই। হ্যামিল্টনিয়ান, মানে সেটা হ্যামিল্টনিয়ান তো মানে আরো জেনারেল আরো একটা। অনেক অনেক বেশি গাণিতিক বলে এইখানে বলা সম্ভব না না, নয়। বলা হয়নি, বুঝতে পেরেছি, সেটা তবু বলে দিলাম, এই নামটি ভদ্রমহিলার নামটি আমি বলে দিলাম, কারণ অসাধারণ মানে ম্যাথমেটিশিয়ান, সেটা জার্মান আর কি, সেটা নামটা একটু বলা দরকার ছিল, মনে হয়েছিল একটু বলে দিই, সেই হ্যাঁ, জন্য নিশ্চয়ই বললাম। নিশ্চয়ই। তা যাই হোক, আমরা জিনিসগুলো বুঝলাম যে মানে একটু জটিল ধারণা, তো মানে প্রতিসাম্য ব্যাপারটা খুব মানে একটা ডিফিকাল্ট কনসেপ্ট, আর সেই জিনিসটা একটু এত সহজ করে তুমি বোঝানোর চেষ্টা করলে সেটা আশা করি পাঠকদের খুব কাজে লাগবে। কিন্তু এরপরে যে জিনিসটা তুমি আর কি শেষ করলে, যেটা বলে যে মানে মানে যেটা হয়তো পরবর্তী আলোচনা আমরা করতে চাই, যে কনসিকুয়েন্সেস অফ দ্য সিমেট্রি, মানে সিমেট্রি ব্রেকিং, যেটাকে আমরা বলবো আর কি ভগ্ন প্রতিসাম্য, এবং তার কি আর কি তার ফলে কি হয়, এবং সেই যে জিনিসটি প্রতিসাম্য দিয়ে আমরা কি করতে পারি,
তা সেইটা আশা করি পরবর্তী আমরা যে তৃতীয় যে আলোচনা সেটা আমরা শুনতে পারবো। তা আমি নিশ্চিত যে প্রতিসাম্য সম্বন্ধে সম্পর্কে এবং পদার্থবিদ্যায় প্রতিসাম্যের কি প্রয়োগ তা সম্পর্কে একটা সাধারণ ধারণা পাঠকদের ইতিমধ্যে মানে দর্শকদের ইতিমধ্যে হয়েছে, এবং আশা করি আরো ভালো হবে যদি তৃতীয় অংশটি তারা মনোযোগ দিয়ে শোনেন। ধন্যবাদ কৌশিক দা। আমরা এবং সবাইকে অনুরোধ করছি চোখ রাখুন আমাদের বিজ্ঞান ও যুক্তি উদ্যোগের দিকে। ধন্যবাদ।